পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা মাঝখানে বেশ চল হয়েছিল, তা হলো ক্যা ক্যা ছি ছি। আপনারা প্রত্যেকে শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যা ক্যা ছি ছি বলতেন। আপনারা কি জানেন এই ক্যা ক্যা ছি ছির মানে কি? ক্যা ক্যা মানে হচ্ছে সিএএ, ক্যা ক্যা সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিএএ, আরে আপনি ভাবছেন যে হঠাৎ করে আমি কেন রাজনৈতিক কথা বলছি, তাই তো? আমি তো ইতিহাস নিয়ে কথা বলি। আসলে দেখুন, কিছু কিছু বিষয় থাকে সেগুলো শুনতে বা দেখতে রাজনীতির মতন হলেও বা রাজনীতিবিদরা সেটাকে সবচেয়ে বেশি সামনে আনলেও তার সঙ্গে লিঙ্ক বা তার শিকড়টা কিন্তু জুড়ে থাকে দীর্ঘ ইতিহাসের সঙ্গে। তাই এই যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন, এর সঙ্গে জুড়ে রয়েছে ভারতের এমন এক ইতিহাস। সেই ইতিহাসে যদি জন্ম না হতো তাহলে হয়তো এই সিএ এর প্রয়োজন পড়তো না। কি সেই ইতিহাস? সেই ইতিহাস হলো ভারতের বিভাজনের ইতিহাস, পার্টিশনের ইতিহাস, যার সঙ্গে জড়িয়ে রয়েছে এই নাগরিকত্ব আইন। কেন প্রয়োজন পড়ল এই নাগরিকত্ব আইন আনার? এই নাগরিকত্ব আইন আসার ফলে সত্যি কি ভারতীয় মুসলমানরা সমস্যায় পড়বেন? তাদের নাগরিকত্ব খোয়া যাবে? এমনকি এটাও আপনাদের জানাবো যে এই সিএএ লাগু হওয়ার পর কারা কারা সমস্যায় পড়তে পারেন, কারা কারাই বা লাভবান হতে পারেন। আসামের সমস্যাটা কোথায়? কেন আসাম সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছিল? সমস্যার কি সমাধান হয়ে গিয়েছে? আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল বোস। এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের পরিষ্কার করে জানাবো অ্যাকচুয়ালি এই সিএএ কি এবং এই লাগু হওয়ার ফলে কোথায় কোন সমস্যা হতে পারে বা কারই বা কতটা উপকার হতে পারে। তো আরও একবার আপনাদের স্বাগত আই এম বোসের এই নিউ এপিসোডে। দেখুন, দেশের একজন খুব দায়িত্বশীল নাগরিক হিসেবে কিছু এমন ভিডিও আপনাদের সামনে আনা উচিত যেখানে এই যে রাজনৈতিক ডামাডোল অনেক বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদের কনফিউশন তৈরি হয়। আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি এই সঠিক তথ্যগুলো আপনাদের কেউ জানায় তাহলে হয়তো অনেক গুজব থেকে আপনারা নিজেরাও বাঁচতে পারেন। আপনাদের আজকে আমি জানাবো যে এই সিএএ ঠিক কি এবং এনআরসির সঙ্গে সিএএ এর পার্থক্যটাই বা কোথায়। যদি আপনারা এই বিষয়টি আজকে পরিষ্কার ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে, কোন রাজনীতিবিদরা বা কোন রাজনৈতিক দল কিভাবে আপনার সঙ্গে ভোট ময়দানে অ্যাকচুয়ালি ভোট পাওয়ার চেষ্টা করছে এই ইস্যুটাকে সামনে এনে। সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এটি আগে একটি বিল ছিল, তখন বলা হতো সিএবি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। 2019 সালের 11ই ডিসেম্বর এই বিলটি পাশ করানো হয়েছিল এবং তারপর রাষ্ট্রপতি এরপর সাইনও করেন এবং সেটি আইনে পরিণত হয়। এখন বিষয়টা হচ্ছে যে এই সিএএ এর প্রয়োজন পড়ল কি করে, এটা আপনাদের প্রথম জানতে হবে। আপনাদের প্রথমেই বলেছি যে ভারতের বিভাজন এর পিছনে একটা বড় কারণ ছিল। মানে এই সিএএ কিন্তু প্রথম 2019 সালেই কিন্তু আসেনি, এর ভিত অনেক পুরনো। ভারত যখন স্বাধীন হয়েছিল তার আগে যখন বিভাজন হয় তখন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে এই যে ভারত এবং পাকিস্তান, এই দু দেশের নাগরিকদের যারা সংখ্যালঘু রয়েছেন তাদের প্রোটেক্ট করবে দু দেশই। কিন্তু তারপরে বেশ কিছু অভিযোগ আসতে শুরু করে, বিশেষ করে পাকিস্তান থেকে, যে সেখানে যে সংখ্যালঘুরা ছিল বিশেষ করে হিন্দুরা, তারা নির্যাতনের শিকার হচ্ছে। 1955 ইন্ডিয়ান সিটিজেন অ্যাক্ট, ভারতীয় যে নাগরিকত্ব আইন রয়েছে সেখানে সংশোধনী আনা হয় এবং তারই কিন্তু পরবর্তী পার্ট হচ্ছে সিএএ। 2003 সালে তখন ক্ষমতায় ছিল এনডিএ সরকার, প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ঠিক সেই সময় থেকেই ভারত একটা ব্যাপারে এই চিন্তাভাবনা করতে শুরু করে দিয়েছিল, বিশেষ করে বলা যেতে পারে বিজেপি, যে যারা ভারতের বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছে, বিনা অনুমতিতে প্রবেশ করেছে, যাদের কাছে কাগজপত্র নেই, মানে যারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করো এবং তাদেরকে সাজা দাও। সেই হিসাবে ভারতের যে পাসপোর্ট অ্যাক্ট রয়েছে এবং ফরেনার্স অ্যাক্ট রয়েছে তা কিন্তু আরও কঠিন করা হয়, তার যে সাজা তার মেয়াদও বাড়ানো হয়। এবং ঠিক সেইখানেই সিএএ এর কথা বলা হয়েছিল। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতা এলে অবৈধ প্রবেশকারীদের তারা রুখবে, ভারতে এমন যারা রয়েছে যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে এই দেশ থেকে তারা বের করে দেবে। 2016 সাল ছিল ভেরি ইম্পর্টেন্ট, তখনই আনা হয়েছিল আরও একবার এই বিলটি, অর্থাৎ এই যে সিএএ, তখন ছিল সিএবি যেমনটা বলেছিলাম, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল 2016। সেখানে কি সুপারিশ করা হয়েছিল? এই বিলে পরিষ্কার বলা হয়েছিল যে এমন কিছু মানুষদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা কারা? 2003 সালে, এই 2003 সাল ভীষণ ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে, কারণ 2003 সালে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে এই অবৈধ অনুপ্রবেশকারী কারা। তার মধ্যে স্পেসিফিক্যালি কয়েকজনকে, মানে কিছু সম্প্রদায়ের মানুষজনকে বাইরে রাখা হয়েছিল। তারা কারা? ধর্মের ভিত্তিতে তিনটি দেশ মূলত, এক হচ্ছে বাংলাদেশ,
আরেকটি হচ্ছে পাকিস্তান, আরেকটি হচ্ছে আফগানিস্তান। এবং তার সঙ্গে এই দেশের যারা সংখ্যালঘু ছিল, মানে সংখ্যায় সবচেয়ে কম, হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিশ্চান, বুদ্ধিস্ট, এই যে 6টি ধর্মের মানুষজন, যে প্রথমেই বলেছিলাম যে দুটি দেশের মধ্যে চুক্তি হয়েছিল যে তাদের যারা মাইনরিটি তাদেরকে তারা রক্ষা করবে, ধর্মীয় কারণে যারা শাসনের শিকার হচ্ছেন তাদের এদেশে স্থান দেওয়া হবে। কারণ ভারত একমাত্র দেশ, বিশেষ করে এই ধরনের যারা সম্প্রদায়ের মানুষ, তাদের তো আর কোথাও যাওয়ার নেই, তারা তো গেলেই ভারতেই আসবে। তাই তাদেরকে এই দেশে নাগরিকত্ব দেয়া যেতে পারে, এমনটাই প্রস্তাবনা দেয়া হয়েছিল। 2019 সালে এই বিলটি লোকসভায় পাশ করানো হয়, কিন্তু রাজ্যসভায় পাশ করানো সম্ভব হয়নি। ইলেকশন চলে আসে আরও একবার। ইলেকশনে সেবার বিজেপি বিপুল ভোট পায়, এনডিএর প্রয়োজন ছাড়াই তারা মানে ম্যাজিক ফিগার পেয়ে যায়, এবং তারপরেই তারা এই সিএএ পাশ করিয়ে নেয়। 2019 সালের 11 ডিসেম্বর এই বিলটি আইনে পরিণত হয়। এর আগেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগেই এই আইন লাগু করা হবে, মানে বলবৎ হবে, কেউ এটাকে আটকাতে পারবে না। এবং 11 মার্চ এই আইনটিকে অবশেষে লাগু করা হলো। এখন আপনাদের বলবো যে এই আইনটি লাগু করার ফলে কাদের কাদের সমস্যা হতে পারে। সত্যি কি ভারতীয় মুসলমান তাদের সমস্যা হতে পারে? এই আইনটি লাগু হওয়ার ফলে আসামে কি সমস্যা হতে পারে? এই আইনটি লাগু হওয়ার ফলে সত্যি কি কারো নাগরিকত্ব যেতে পারে? আপনাদের প্রথমেই বলে রাখি যে এই আইনটি কিন্তু নতুন নয়, এর 8 বার সংশোধন হয়েছে। এর পেছনে যে রাজনীতি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, কেন এ রাজ্যে বিরোধিতা করা হচ্ছে, এগুলো নিয়ে পরে আসছি। আগে পরিষ্কার করে বার্তা দিই যে এই আইন কাদের উপর লাগু হবে। এই আইন লাগু হবে সেই সকল মানুষদের জন্য, এই 3টি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, সেখানে সংখ্যালঘু কারা? সংখ্যালঘু বলতে যেমনটা আপনাদের আগেই বলেছি, হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিশ্চান, বুদ্ধিস্ট, এরা হচ্ছে এই 3টি দেশে সংখ্যালঘু। এরা যখন কোনো ধর্মীয় শোষণের শিকার হয়েছেন, তারা যখন ভারতে এসছেন, ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে যদি তারা চায়। কাদের দেবে তাহলে? প্রথমত এই 3টি দেশ থেকে আসতে হবে, দ্বিতীয়ত এই কটা ধর্মের হতে হবে, প্লাস 2014-এর 31 ডিসেম্বর এই তারিখের মধ্যে যারা এসছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যারা এসছেন তারা নন। এদের কাছে যদি কোনো যথাযথ কাগজ না থাকে, মানে ধরুন পাসপোর্ট নেই, ঠিকঠাক নাগরিকত্বের দেখাতে পারবেন না, তাহলেও তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে যদি তারা অ্যাপ্লাই করেন অনলাইন পোর্টালে। তো সরকারের বক্তব্য হচ্ছে যে অবৈধভাবে যারা প্রবেশ করছেন, অবৈধভাবে যারা প্রবেশকারী রয়েছেন, তাদেরকে আটকানোই হচ্ছে কেন্দ্র সরকারের উদ্দেশ্য, যাতে এই ভারত কোনো, তারা বলছে এটা কোনো লঙ্গরখানা নয়, সেবাশ্রম নয়, এটিরই দেশ। এখানে যে কেউ যখন তখন ঢুকে পড়তে পারে না, তার নির্দিষ্ট একটি আইন, একটি ব্যবস্থা থাকা দরকার, এবং সে কারণেই সিএএ লাগু করা ভীষণভাবে দরকার। প্রথম প্রশ্ন হচ্ছে যে এতে কি ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব যেতে পারে? না, সিএএতে ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব যাবে না। আপনাদের প্রথমেই বলেছি যে এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। তাই যারা এই দেশগুলো থেকে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে এদেশে এসছেন, এই ধর্মের মানুষজন, তাদেরকে নাগরিকত্ব তারা চাইলে ভারত সরকার দেবে। এখন ধরা যাক যে এই 3টি দেশে বর্তমানে যদি ধর্মীয় অত্যাচারের শিকার কেউ হয়, তারা কি এখন এই সিএএ তাদের উপর লাগু হবে? না, হবে না। প্রথমেই তো আপনাদের বলে দিচ্ছি, ওই যে 2014 সালের 31 ডিসেম্বর, এক্ষেত্রে যদি কেউ ভারতে আসতে চায়, তারা কিন্তু যে আলাদা আইন রয়েছে তার দ্বারা আবেদন করতে পারে। যেমন আদনান সামি তিনি আবেদন করেছিলেন তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য, সেটা সম্পূর্ণ অন্য প্রসেস, এটা সিএএ এর মধ্যে লাগু হবে না। এখন প্রশ্ন অনেকেই তুলেছেন যে এত দেরি কেন হলো? দেখুন, এত দেরি হওয়ার পিছনে অনেকগুলো রিজনকে সামনে আনা হয়েছে। তার মধ্যে অন্যতম কারণ বলা হচ্ছে যে কোনো আইন বলবৎ হওয়ার জন্য বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দরকার, মানে একটা আইনকে চালানোর জন্য অনেক নিয়ম কানুন দরকার পড়ে। তো সেই নিয়ম কানুনের যে খসড়া, সেটা তৈরি করতে অনেক সময় লাগে, এত দ্রুত সেটাকে বলবৎ করা যায় না। এবং তার মাঝে চলে এলো একটা বড় সমস্যা, ছিল কোভিড-19, করোনা চলে আসার কারণে এই যে একটা লং প্রসেস, একটা বড় প্রসেস, সেটাকে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত এতখানি সময় টানতে হলো। কিন্তু আরও একটা ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাতে বলা হচ্ছে যে এর অন্যতম কারণ হচ্ছে আসামে এই সিএএ লাগু করা নিয়ে বিপুল সমস্যা, এখানে আগুন জ্বলেছিল আসামে। এবার আপনাদের আমি জানাবো যে আসামে প্রবলেমটা আলাদা কেন, কোথায় আসামে আলাদা করে সমস্যা, এটা খুব ভালো করে শুনুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। দেখুন, আসামের অন্যতম প্রবলেমটা হচ্ছে এই আসাম একসময় বাংলার পার্ট ছিল,
ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশরা দখল করেছিল এই এলাকাগুলো দখল করেছিল, যুদ্ধে জয় করেছিল, তখন এই আসাম কিন্তু বাংলার অংশ ছিল। পরবর্তীকালে আজ থেকে 40 বছর আগেও আপনারা যে এই যে আসামের পার্শ্ববর্তী রাজ্যগুলো দেখছেন, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, এই স্টেটগুলো কিন্তু আসামের পার্ট ছিল। এগুলো কিন্তু আস্তে 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 40 বছরের মধ্যে আসাম থেকে বেরিয়ে গিয়েছে। এবার কি করে সেটা হলো, তার অনেক কারণ রয়েছে, সেগুলো অনেক বড় ইতিহাস। 1971 তখন মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশে, এবং 1971-এর 25 মার্চ এই সময় এই মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালিয়েছিল, এবং বহু মানুষ সেই সময় যারা বাংলাদেশ আন্দোলনে সামিল হয়েছিলেন তারা সেই দেশ থেকে পালিয়ে যান। পালিয়ে তারা যাবেন কোথায়? ম্যাপটা খুব ভালো করে দেখুন, এখানে ম্যাপটা দেখা খুব ইম্পর্টেন্ট। এই দেখুন, এই হচ্ছে বাংলাদেশ, এবং যারা এখান থেকে পালিয়ে গিয়েছিলেন তাদের একটা বৃহৎ অংশ পালিয়ে কোথায় গিয়েছিলেন? এই আসামে পালিয়ে গিয়েছিলেন। তাদের যাওয়ার যদি থাকতো তাহলে এক হচ্ছে এই পশ্চিমবঙ্গ, যেটা এক সময় একই ছিল এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, সেটা বিভাজন হয়েছিল 1947-এ। এবার যখন এই 1971-এর ঘটনাটি ঘটে তখন বহু মানুষ তারা কিন্তু এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে ভয় চলে গিয়েছিল হয় পশ্চিমবঙ্গে, না হয় আসামে। এখন সমস্যা হচ্ছে আসামে যারা ছিল তারা ছিল কিন্তু ট্রাইবালস, মানে এখানকার যে জনজাতিরা রয়েছে। এই যে যারা সেখানে পালিয়ে গেল তারা কারা? তারা হচ্ছে বাংলাদেশি, সেখানে হিন্দু মুসলমান নয়, কিন্তু বাঙালি, মূলত বাঙালি। তারা সেখানে চলে যাওয়ার ফলে তাদের ল্যান্ডের অধিকার, মানে জমির অধিকার চলে যেতে থাকলো। তাদের যে কালচার সেটা সমস্যায় পড়লো, সংস্কৃতি, তাদের সমস্ত অস্তিত্ব একটা সংকটের মধ্যে, এমন তাদের অভিযোগ উঠল। তখন এরা ভারত সরকারের কাছে দাবি করলো যে তাদের অধিকার রক্ষা করতে হবে, এবং আসামে একটা বড় আন্দোলন হয়েছিল। এবং এই আন্দোলন, যেটাকে আসাম আন্দোলন বলা হয়, এই আসাম আন্দোলনের পর 1985 রাজীব গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী, তখন আসাম অ্যাকর্ড একটা চুক্তি হয়েছিল আসামে। এই আসাম অ্যাকর্ড অনুযায়ী রাজীব গান্ধী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা 1971-এর 25 মার্চের আগে এসেছেন তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে, বাংলাদেশ ফিরিয়ে দেওয়া হবে। কারণ বক্তব্য ছিল যে মুজিবুর রহমান তিনিও এক সময় বলেছিলেন যে হ্যাঁ, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে যারা বাংলাদেশ থেকে সেখানে সেই সময় ভয় পালিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। তো সেই অনুযায়ী বাংলাদেশের যারা সেখানে গিয়েছেন, যারা বাঙালিরা সেখানে রয়েছেন, আসাম থেকে তাদেরকে সেখানে সরাতে হবে, এটা ছিল আন্দোলন। এবার দেখুন, যদি এই সিএএ লাগু হয় তাহলে কিন্তু আসাম অ্যাকর্ড তার সাথে একটা বিরোধ তৈরি হচ্ছে। কারণ 1971-এ সেখানে যারা গিয়েছিলেন তার আগে পর্যন্ত যারা ছিলেন তাদেরকে আসামে থাকার সুযোগ করে দেওয়া হবে। 1971-এর পরে যারা ঢুকেছেন তাদেরকে সেখান থেকে বের করা হবে। এটা ছিল আসাম অ্যাকর্ড, যেটা বাস্তবায়িত হয়নি। এবার যদি সিএএ লাগু হয়, সেটা তো 2014 সালে 31 ডিসেম্বর, তাহলে সেখানে কিন্তু যারা 1971-এর পরে ঢুকেছে তারা কিন্তু থেকে যাওয়ার বন্দোবস্ত হয়ে যাচ্ছে সিএএ যদি লাগু হয় সেখানে। তো নিয়ে একটা বিপুল গণ্ডগোল হলো। এরপর সুপ্রিম কোর্টে যায় গোটা বিষয়টি, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি করা হয় আসামে, এবং সেখানে দেখা হয় যে প্রায় 19 লক্ষ, এবং এরকমই অবৈধ যারা প্রবেশ করেছেন অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে কাগজপত্র দেখাতে পারেননি, এরকম 19 লক্ষ মানুষকে চিহ্নিতকরণ করা হয়, এবং তার মধ্যে 12 লক্ষ যারা বেরিয়েছিল যাদের কাগজপত্র নেই। 19 লক্ষর মধ্যে তাদের বেশিরভাগই হচ্ছে হিন্দু বাঙালি। তো এখানে সমস্যা তৈরি হয়ে যায় সেখানকার লোকজনের, আরে আমাদেরকে কোথায় আপনারা নাগরিকত্ব বলে দেবেন বলে দাবি করেছেন, উল্টে আমাদেরই কাগজপত্র নেই, তা আমরাই তো সমস্যায় পড়ে গেলাম। এবার এই কাগজপত্র তাদের কেন নেই, কীভাবে সেখানকার মুসলমানরা কাগজপত্র পেয়েছেন, সেটা নিয়ে অনেক রাজনৈতিক ডামাডোল আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি এবার বিষয়টিকে এবার অনেকটা টেনে আনার চেষ্টা করছি, একটুখানি গোছানোর চেষ্টা করছি। আসামে 2021 সালে ইলেকশন ছিল, সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকটাই পিছিয়ে যায়, এমনটা অভিযোগ করা হয়। এবার ফাইনালি 2024 সালের এই 11ই মার্চ এটাকে চালু করা হলো, মানে লাগু করা হলো গোটা দেশে। আসাম সমস্যা কিন্তু যেমন ছিল ঠিক তেমনই রয়ে গিয়েছে, কারণ এনআরসির পর থেকে এখনো পর্যন্ত ঠিক উচ্চবাচ্য আর কিছু নেই, কি হবে সেটা কেউ এখনো পর্যন্ত জানে না। এবার এখানে একটা বিষয় আপনাদের বলিনি, নর্থ ইস্টের অন্যান্য স্টেটগুলো সেখানে কিন্তু এই সমস্যাটা নেই, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কি কেন্দ্র একটা অদ্ভুত সুন্দরভাবে ব্যাপারটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, যে যেখানে যেখানে ষষ্ঠ তফসিল রাজ্য যেসব রয়েছে, মানে ষষ্ঠ তফসিলি অন্তর্ভুক্ত যে সকল রাজ্যগুলো রয়েছে, সেখানে এই সিএএ লাগু হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আসামের কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এই ষষ্ঠ তফসিলি অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু মেজর পার্টি কিন্তু তার বাইরে রয়েছে। আমরা যদি দেখি যে মণিপুরে কিন্তু এমন কিছু ছিল না, সেখানে ইনার লাইন পারমিট সেটা জারি করে দেওয়া হয়েছে। যেখানে ইনার লাইন পারমিট রয়েছে এবং যেসব রাজ্যগুলো তফসিলি গোষ্ঠী অন্তর্ভুক্ত, সেইগুলো 6 শিডিউলের অন্তর্ভুক্ত, সেখানে এই সিএএ কোনোভাবে লাগু হবে না।
সিকিমকে বাদ দেন, সিকিম প্রথম থেকে এই বিষয় থেকে আলাদা ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে এই রাজ্যগুলোর কিন্তু সমস্যা বাদ বাকি যে আমাদের নর্থ ইস্টের স্টেটগুলো, সেখানে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। একমাত্র আসাম, যেখানে কিন্তু এই সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি, সেখানে কিন্তু প্রবলেম রয়ে গিয়েছে। এবার এই যে সিএএ এই লাগু হওয়ার ফলে কাদের সুবিধা হবে, সে বিপুল সংখ্যাটা আমি যদি হিন্দুদের কথাই ধরে রাখি, প্রায় 5 কোটি হিন্দু এমন রয়েছে, যদিও সেই সংখ্যাটা নির্দিষ্টভাবে বলা খুব কঠিন। এখানে কতগুলো পার্ট রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা এই ভিডিওর মধ্যে আপনাদের জানানো ভীষণ আমার দরকার বলে মনে হয়। এক হচ্ছে রাজবংশী, মতুয়া, নবশূদ্র যারা রয়েছেন, যারা বাংলাদেশ থেকে সে সময় এসেছিলেন। আপনারা মতুয়ারা জানেন যে মতুয়ারা কয়েক লক্ষ, যারা এই রাজ্যে একটা বিশাল বড় ভোট ব্যাংক। আজকে যদি বিজেপি এদেরকে নাগরিকত্ব দেয়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক ফায়দার লোটার বিষয়টাও সামনে চলে আসছে। আমি রাজনৈতিক বিষয়টার পরে আসছি, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের পরিষ্কার করে দিই যে এখানে বহু মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই বাংলায় রয়েছেন বা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, যারা কিন্তু নাগরিকত্ব পাননি, তাদের কোনো কাগজপত্র, লিগ্যাল কাগজপত্র নেই। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বিজেপি কি মুসলমান বিরোধী? বিজেপি কি চায় যে মুসলমানরা এদেশে নাগরিকত্ব না পাক? দেখুন, তাই যদি হতো তাহলে আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের মাঝখানে ছিটমহল সমস্যা, সেখানে নাগরিকত্ব দেওয়া নিয়ে একটা বিশাল সমস্যা ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 14,000-এর ওপর যারা বাংলাদেশি ছিল তারা নাগরিকত্ব পেয়েছে, এবং তাদের মধ্যে কয়েক হাজার কিন্তু মুসলমানও ছিল, তারা কিন্তু ভারতীয় নাগরিকত্ব পেয়েছে ছিটমহলে। তো বিষয়টা সেটা এমন বলা যেতে পারে না। তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার, রাজনীতির বিষয় যদি আসি, বিজেপি একটা জিনিস পরিষ্কার জানে যে মুসলমানরা কখনোই তাদের ভোট দেবে না, তাই মুসলিম ভোট তাদের চাই না। এটা কিন্তু বিজেপি আজকে যতই বলুক যে তারা কোনোভাবেই মুসলমানদের কোনো ক্ষতি হবে না। এখানে সমস্যা হচ্ছে এনআরসি যখন লাগু হবে, মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি ভারতীয় নাগরিক কিনা সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তখন অনেকেই প্রশ্ন তুলছেন যে 2014 পর যদি কোনো বাংলাদেশ থেকে কোনো মুসলমান বা আফগানিস্তান থেকে কোনো মুসলমান বা পাকিস্তান থেকে কোনো মুসলমান এদেশে এসে থাকে, তার কি হবে? কারণ তার ক্ষেত্রে তো এই আইন মানে বলবৎ হচ্ছে না, তাকে তো নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি। এবার বিরোধিতার মূল জায়গা কিন্তু এখানে পরিষ্কার করে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলগুলো বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা যে আন্দোলন প্রথম দেখেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে কেন ধর্মের ভিত্তিতে এই যে নাগরিকত্ব পাওয়ানোর কথা বলা হচ্ছে, কেন ধর্মের ভিত্তিতে বলা হচ্ছে। এখানে 2016 সালের পরেই যে প্রশ্নটা উঠেছিল যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বা ভারত যদি নাগরিকত্ব দিতে চায়, তাহলে এই পার্টিকুলার ধর্মগুলোর নাম মুছে দেওয়া হোক, বলা হোক যে এই 3টে দেশে ভারত এটা ঘোষণা করুক যে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে সেই দেশের, অর্থাৎ যারা সংখ্যায় কম, মাইনরিটিস, তাদেরকে এদেশে আসলে নাগরিকত্ব দেওয়া হবে। অনেকেই বলছেন না, বর্তমান সরকার এটা ভেবে এই টার্মটা চেঞ্জ করতে চায়নি। তার অন্যতম কারণ হচ্ছে যে পরবর্তী সরকার এসে যদি এই টার্মের উপর কোনো চেঞ্জেস এনে ফেলে, তাই জন্য স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে। অনেক মহলের দাবি যে না, বিজেপি এটা পরিষ্কার জানে যে ভারতের মুসলমানরা তারা ভোট দেবে না বিজেপিকে, সে কারণে কিছু যায় আসে না। তাই পরিষ্কার হিন্দু ভোটারদের টার্গেট, এবং সেখান থেকে এই বার্তাটা পরিষ্কার দেওয়া হচ্ছে যে মুসলমানদের এদেশে বেআইনিভাবে ঢুকতে দেওয়া হবে না। এবার একটা মহল দাবি করছে যে মুসলমান বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখানে পরিষ্কার বার্তাটা হচ্ছে যে এই 3টে দেশ যারা ভারতের বিভাজনের পর এদেশ থেকে চলে গিয়েছিল, তারা মনে করেছিল যে ভারত তাদের দেশ নয়, তাদের নতুন রাষ্ট্র প্রয়োজন। তো সেই সকল মুসলমানরা তারা তো সংখ্যালঘু নয়, তারা তাদের দেশে ধর্মীয়ভাবে নিপীড়িত হচ্ছে, এটা ভাবার কোনো কারণও নেই। তাই তারা এই দেশে কেন নাগরিকত্ব পাবেন? তাই তাদের জন্য এই সিএএ কীভাবেই বা থাকতে পারে, এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন। এই গোটা ভিডিওটি দেখার পর আপনার মনে হতে পারে যে আমি কোথাও এই বার্তা দিচ্ছি, এর মধ্যে কোথাও রাজনীতি নেই। আমি এটা কোথাও বলিনি এর মধ্যে কোথাও রাজনীতি নেই। রাজনীতি ব্যতিরেক কিচ্ছু হওয়া সম্ভব নয়। আমাদের দেশে সমস্তটাই রাজনীতি কেন্দ্রিক, তাই এই ডিসিশনের পেছনে কোথাও রাজনীতি নেই এটা আমি কখনোই বলছি না। যদি এ নিয়ে বিজেপি রাজনীতি করে থাকে, তাহলে এ নিয়ে তৃণমূল কংগ্রেসও রাজনীতি করছে রাজ্যে। বিভিন্ন জায়গায় মানুষকে ভুল বোঝানোর প্রচেষ্টা রয়েছে। নাগরিকত্ব দেওয়ার নামে ভোট পাওয়ার একটা তাগিদ অবশ্যই রয়েছে। যদি কোথাও এই 3টে দেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া হবে এটা বলা হতো, তাহলে সমস্যা কোথায় ছিল? তাহলে এই আগুন নিয়ে খেলতে হতো না। ভারতের মতন দেশে এই ধরনের আইন বলবৎ করা কতটা সফল হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। পরবর্তীকালে যদি এনআরসি হয়, তখন যদি এই প্রশ্নটা ওঠে যে সকলকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে, সেটা কি সম্ভব? কারণ ভারতের এই বিপুল জনসংখ্যার দেশে বহু মানুষ রয়েছেন, তাদের নথি কিন্তু সমানভাবে নেই।
কারণ বহু মানুষ রয়েছেন, বহু প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, গ্রামের দিকে বিশেষ করে, সেখানে বহু নথি তারা হারিয়ে ফেলেছেন। আজকে তার বাপ কাকারা কবে এসেছিলেন সেটা প্রমাণ করা একটা বড় সমস্যা হতে পারে। সেই কারণেই আসামে যখন এনআরসি হয়েছিল, বহু বাঙালি হিন্দু তারা কিন্তু প্রমাণ করতে পারেননি যে তারা ভারতীয়, কারণ সেই আইন অনুযায়ী 1971 সালের 25শে মার্চের আগে থেকে তারা সেখানে রয়েছেন, সেটাই তারা প্রমাণ করতে পারেননি। তাই এদেশে যারা রয়েছেন এমন অনেকেই হয়তো এনআরসির সময় এটা নাও প্রমাণ করতে পারেন। তাই এখন থেকে আমি অ্যাজাম্পশন করতে চাই না, পরিষ্কার যেটা ঘটছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম, যে সিএএ আর এনআরসিকে এক করবেন না। সিএএ এর ফলে শুধুমাত্র যেটা আপনাদের বললাম স্পেসিফিক্যালি এই ধর্মের মানুষজন যারা এই 3টি রাষ্ট্রে ধর্মীয় শোষণের শিকার হয়ে এদেশে এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, তারাই একমাত্র আবেদন করতে পারবেন এবং ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে। এটাই হচ্ছে সিএএ এর আলটিমেট বিষয়। বাদবাকি ঘটনা যখন ঘটবে সেটা আপনাদের বিস্তারিতভাবে জানাবো। আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। এরপর ফার্দার আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। আর একটা বিষয় দেখুন, যদি মনে হয় যে এই ধরনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া ভীষণ দরকার, আপনারাও কিন্তু পারেন এই ভিডিওটি শেয়ার করতে আপনাদের পরিবার পরিজন, আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের পরিচিতদের সঙ্গে। কারণ মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি ছড়াক, এটা আমরা চাই না। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন আমরা চাই না। আমরা চাই এই রাষ্ট্র, এই দেশ খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগিয়ে চলুক। রাজনীতির কারবারিরা অনেকেই অনেক সময় অনেক কিছু করেন, তবে এটা বিজেপির ক্ষেত্রে খুব বোল্ড স্টেপ। কারণ আমরা দেখে আসছি যে সেই 3 তালাক থেকে শুরু করে আজকে 370 এবং তারপরে এই সিএএ লাগু করা সমস্তটাই কিন্তু সরকার করেছে। তো সরকার আইনত যাই ডিসিশন নিক না কেন সেটা প্রপার ওয়েতে হোক, সেটা চাইবো। কিন্তু এর মাঝখানে যে রাজনীতি আছে সেটাও কিন্তু চোখ বুঝে নেব না। এমন বহু রাজনৈতিক দল রয়েছে যারা এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি দুজনেরই বিরোধিতা করছেন, একসময় এই সিএকে সাপোর্টই করেছিলেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। এই ধরনের আরও ভিডিও বাংলায় যদি দেখতে চান, আমরা হিন্দি কমিউনিটির সঙ্গে লড়াই করছি যাতে এই ধরনের ভিডিও বাংলার মানুষের কাছে পৌঁছানো যায়, কারণ হিন্দি সবাই বোঝেন না। তাই আমাদের আপনাদের সাপোর্টটি ভীষণভাবে দরকার। যদি মনে করেন আমাদের সাপোর্ট করবেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।